আমাদের সরকার তো তার কাছে সারেন্ডার করছে। আচ্ছা, দুইবার সারেন্ডার করছে। একজন বিদেশি নাগরিক যদি হয়ে থাকেন তাহলে উনি কিভাবে বছরের পর বছর বাংলাদেশের এই জনশক্তি বাজারকে জিম্মি করে রাখতে পারে? যখন চুক্তিটা হয়েছে তখন বাংলাদেশের সর্বোচ্চ অভিবাসন ব্যয় সরকার নির্ধারণ করছিল 47,000 টাকা। 24,000 কোটি টাকা লোপাটের কথাটা বলছেন। তো এই টাকা আসলে কার পকেটে গেছে? যদি এই জিরো কস্টের ফান্ডে আমরা পড়ি, আমাদের কর্মী যাবে 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে। এই যে রুহুল আমিন স্বপন এবং দাতো আমিন, এই দুজনের সিন্ডিকেট কিভাবে পুরো খাতটা নিয়ন্ত্রণ করছে, আর এর সঙ্গে কারা জড়িত আছেন? আর এই যে 10 জন সিন্ডিকেটের মেম্বার জড়িত ছিল, 10 জন কে ছিল? 10 জনের ভিতরে ছিল যেমন রুহুল আমিন স্বপন একজন ছিল, গোলাম মুস্তফা একজন ছিল, লোটাস কামাল আমাদের সাবেক অর্থমন্ত্রী একজন ছিল, গোলাম মুস্তফা করি সাবেক বাইরা আরেক প্রেসিডেন্ট এখানে জড়িত ছিল। এভাবে 10 জন তারা ছিল। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীরা আসলে কতটা সুবিধা পাচ্ছেন? এটা কি আসলেই প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, নাকি নামেই শুধু প্রবাসী কল্যাণ? উদ্যোগটা সফলের জন্য পার্টিসিপেশন লাগবে। অনেক সময় জামানতের ব্যাপার আছে। ওয়ার্কার যে বাড়িঘর বিক্রি করে যাচ্ছে সে জামানত করতে দিবে। দর্শক আসসালামু আলাইকুম। খবর ৭১-এর বিশেষ পডকাস্টে আপনাদেরকে সুস্বাগত জানাই। আমি নাসির। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস বায়রা তাদের সিন্ডিকেট বিরোধী সদস্যবৃন্দ সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করেছেন, যেখান থেকে তারা অবিলম্বে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সমস্যার সমাধান চেয়েছেন। এবং এক্ষেত্রে তারা বলেছেন, এই সমস্যার আশু সমাধান না হলে তারা আমরণ অনশনে যাবেন। দেশে সদ্যই একটি নতুন সরকার এসছে। তো এমন অবস্থায় বায়রার সিন্ডিকেট বিরোধী সদস্যদের এমন একটি চরম অবস্থা এই সংবাদ সম্মেলনের পরপরই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। আজকে আমরা সেই সিন্ডিকেট, জনশক্তি রপ্তানির সমস্যা এবং সম্ভাবনা সহ এই খাতের অপরাপর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমাদের সাথে পেয়েছি আমরা বায়রার সিন্ডিকেট বিরোধী সদস্যবৃন্দের প্রতিনিধি এবং সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য জনাব মোস্তফা মাহমুদকে। খবর ৭১-এর আজকের বিশেষ পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। আমরা আজকে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, যেমনটি আমরা ইঙ্গিত দিয়েছি। এখন তো সিন্ডিকেট সমস্যাটা একটা বড় আলোচনার বিষয়। প্রাথমিকভাবে আমরা ওই জায়গাটাতে হাইলাইট করব, এর বাইরে আমরা আস্তে আস্তে আরও কিছু সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল অংশটা জুড়ে থাকবে মালয়েশিয়ার যে বিদ্যমান শ্রমবাজার, সেটাকে আমরা আরও কীভাবে এক্সপ্লোর করতে পারি। এবং আমরা জানি যে বাংলাদেশের একজন মন্ত্রী ওখানে বৈঠকের কথা আছে কুয়ালালামপুরে তার কাউন্টার পার্টের সাথে, সে বিষয়ে আমরা আলোকপাত করবো ইনশাআল্লাহ। আমরা শুরু করছি তাহলে আজকের আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, খবর ৭১-এর আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য আমি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আমি আশা করি আমি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিক সহযোগিতা করতে পারবো। আমার যেরকম হবে, দেশের হবে, এই ট্রেডেরও হবে। আপনার যে প্রশ্নগুলো আছে আপনার করতে পারেন। জি, আজকের আমাদের যেই প্রোগ্রামটা, এই পডকাস্টটাকে আমরা ব্র্যান্ডিং করছি আনমিউট বাংলাদেশ নামে। এই নামকরণটাই বলে দেয় বাংলাদেশকে আমরা এক্সপ্লোর করব সম্ভাবনা মাপকাঠিতে। তো আমরা তাহলে শুরু করছি সিন্ডিকেট এবং দুর্নীতির স্বরূপ নিয়ে। প্রথমেই যে আমার প্রশ্নটা, সেটা হলো, একজন বিদেশি নাগরিক দাতো আমিন, তো উনি বাংলাদেশি বংশোদ্ভূত, এখন তো উনি মালয়েশিয়ান সিটিজেন। একজন বিদেশি নাগরিক যদি হয়ে থাকেন দাতো আমিন, তাহলে উনি কিভাবে বছরের পর বছর বাংলাদেশের এই জনশক্তি বাজারকে জিম্মি করে রাখতে পারেন? এক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটা কি এতটাই দুর্বল, নাকি কেউ তাকে প্রশ্রয় দিচ্ছে? এক কথা বলতে গেলে আমাদের সরকার তো তার কাছে সারেন্ডার করছে। আচ্ছা, দুইবার সারেন্ডার করছে। সেটা কিভাবে? This system was given by Dato Amin. Which system? FWCMS. Okay. Best in it, তার কোম্পানি, তার সফটওয়্যারের নাম FWCMS, is belong to Dato Amin, controlled by Dato Amin, with the help of some Malaysian. But he control it. Okay. দেখেন, কোন দেশে সিন্ডিকেট সৃষ্টি হয় না। মালয়েশিয়া আমাদেরকে ছাড়াও আরো 13টি দেশ থেকে লোক আনে। আচ্ছা, নেপাল, ইন্ডিয়া এবং অপরাপর দেশগুলো থেকে। জি, এই কোন দেশে সিন্ডিকেট হয় না। সিন্ডিকেট হচ্ছে বাংলাদেশে। জি, এই সিস্টেমটা ডিজাইন করছে দাতো আমিন এবং রুহুল আমিন স্বপন শুধুমাত্র বাংলাদেশের শ্রমিকদেরকে শোষণ করার জন্য। আমি যে প্রশ্নটা আপনাকে করছিলাম, এটা কি আমাদের রাষ্ট্র ব্যবস্থা দুর্বলতা? আমাদের মত জানো, আমাদের মন্ত্রী সচিবরা ছিল করাপ্টেড। এরা 1,000 কোটি টাকা বানাইছে, 100 কোটি টাকা তারা নিছে। জি, তো সুতরাং এই বিশাল অ্যামাউন্টটা দুইটা দেশের আমলা মন্ত্রী ডিস্ট্রিবিউট হয়েছে, ব্যবসায়ীরা ডিস্ট্রিবিউট করে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কারা?
অভিবাসী কর্মীরা, যাদের জন্য আমরা কান্নাকাটি করি। জি। কান্নাকাটি করতে শেষ নাই, কিন্তু তারাই শোষিত হচ্ছে, রিক্রুটিং এজেন্সি তো বঞ্চিত হচ্ছে। তাহলে এই যে রুহুল আমিন স্বপন এবং দাতো আমিন, এই দুজনের সিন্ডিকেট কিভাবে পুরো খাতটা নিয়ন্ত্রণ করছে, আর এর সঙ্গে কারা জড়িত আছেন, আর আপনার কি মনে তারা হয়? নিয়ন্ত্রণ করছে তাদের সিস্টেম দিয়ে। আচ্ছা, আমরা ওই যে আপনি সিস্টেমের কথা বললেন, আমরা এই জি। সিস্টেমটাকে ভাঙতে পারতেছি না। তাহলে বাংলাদেশে কি কোনো এই ব্যাপারে সরকারের তরফ থেকে মনিটরিং এজেন্সি ছিল না? কোনো কিছুই ছিল না। আচ্ছা, বাংলাদেশ ওয়ান্স ইট স্টার্টেড সামথিং লাইক এটা স্টার্ট করছে, বন্ধ করতে পারে বাংলাদেশ গভর্নমেন্ট তো বন্ধ করে 2000 বন্ধ হয়েছে, বাংলাদেশ গভর্নমেন্ট বন্ধ করে না, করছে মালয়েশিয়ান গভর্নমেন্ট। কারণ সিস্টেম ওয়াজ বিল্ড ইন সাচ এ ওয়ে, বাংলাদেশ গভর্নমেন্ট গট নাথিং টু ডু, দে জাস্ট সারেন্ডার টু দ্য সিস্টেম। যার জন্যই তো বলছি আমার সার্বভৌম ক্ষমতা এখানে তারা অপব্যবহার করছে। আপনারা যে কথাটা বলছেন যে 24,000 কোটি টাকা লোপাটের কথাটা বলছেন, তো এই টাকা আসলে কার পকেটে গেছে? এটা কি সরকারি বেসরকারি মিলিয়ে যে 101টা এজেন্সির কথা বলা হয় যে তারা সিন্ডিকেট করছে, তাদের পকেটে, নাকি এর পেছনে আরো বড় কোনো অদৃশ্য সিন্ডিকেট আছে যার নাম আমরা এখনো জানি না? কি বলবেন? দেখেন, মালয়েশিয়াতে এই লিমিটেড লাইসেন্স বা সিন্ডিকেট বলে এটা শুরু হয়েছে 2016 সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সরকারের সাথে সম্পাদিত একটি সমঝোতা স্মারক চুক্তির পর। জি। 2016 সালে এই সমঝোতা চুক্তির একটা ক্লজ ছিল, বাংলাদেশ রিক্রুটিং এজেন্সি who will send the workers to Malaysia, it will be selected by the Malaysian government. ওকে। এই ক্লজের বলে, এই কালো ক্লজটার বলে আমাদের সার্বভৌম ক্ষমতার উপর একটা হস্তক্ষেপ করে এই একটা সিন্ডিকেট চক্র গড়ে উঠছে। আমাকে আরেকটু পিছনে যেতে হবে। জি। 2012 সালে বাংলাদেশ সরকারের সাথে মালয়েশিয়ার একটা সমঝোতা চুক্তি হয়, সেটার নাম হচ্ছে G2G। G2G তে গভর্নমেন্ট 2012, 13, 14, 15, 16 সাল পর্যন্ত 8,000 লোক পাঠাতে পারে। আচ্ছা। সরকারের এই G2G ব্যর্থতার কারণে 2016 সালে এমওইকে সংশোধন করে সরকারের সাথে বেসরকারি রিক্রুটিং এজেন্সি লোক পাঠাবে, তখন আরেকটা চুক্তি করা হয়, তার নাম হচ্ছে G2G প্লাস চুক্তি। আচ্ছা। তার মানে সরকারও পাঠাবে, বেসরকারি এজেন্সিও পাঠাবে। এখন মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে এই চুক্তির ফলে একটা সিস্টেম মালয়েশিয়ান গভর্নমেন্ট দিচ্ছে, যার নাম ছিল FWCMS, যাকে বলা হয় ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম। এই সিস্টেম একটা ডিজিটালাইজ পদ্ধতির মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী আনার যাবতীয় কাজকর্ম সম্পাদন করবে। এই সিস্টেমটাকে মালয়েশিয়ান সরকার অ্যাডপ্ট করছে এবং সেই সিস্টেমের মাধ্যমে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি শুরু হয়েছে। এখন দেখেন, ওই সময় 2016 সালে আমাদের দেশে রিক্রুটিং এজেন্সির সংখ্যা ছিল প্রায় 1200 অ্যাক্টিভ। কিন্তু আমরা কি দেখতে পেলাম, 2016 সালে চুক্তির ফলে 2017 সাল থেকে কর্মী যাওয়া শুরু হয়েছে, সেখানে শুধু 10টি রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠাতে সমর্থ হয়েছে। আচ্ছা। এখন এই যে FWCMS সিস্টেম, ইট ওয়াজ ডেভেলপড বাই এ মালয়েশিয়ান কোম্পানি, তার নাম হচ্ছে বেস্টিনেট সিন্দারাম। এই বেস্টিনেটের মালিক ছিল, সিও ছিল বাংলাদেশি বংশোদ্ভূত দাতুশ্রী আমিন নামক এক ভদ্রলোক। আচ্ছা। দাতু আমিনের আরেক পার্টনার ছিল মালয়েশিয়াতে, নাকি বলে দাতু জ্যাকেল নামে পরিচিত। আচ্ছা। এখন দেখেন, এই সিস্টেমটাই ক্রিয়েট করা হয়েছে বেসিক্যালি বাংলাদেশি শ্রমিকদের অভিবাসনকে কষ্ট করার জন্য, তাদেরকে শোষণ করার জন্য, এবং পুরো সিস্টেমটাকে মুষ্টিমেয় লোকের হাতে জিম্মি করে রাখার জন্য। আচ্ছা। তাহলে সিন্ডিকেটের যাত্রা শুরু হয়েছে 2016 সাল থেকে, পরিকল্পনা তারা অনেক আগের থেকে করে আসছে। এই যে FWCMS সিস্টেম, সেন্ট্রালাইজ ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেমটা, এটা বলতে পারেন আমরাও জানি, বিনা টেন্ডারে সরকারের লোকজনদেরকে ইনফ্লুয়েন্স করে যেভাবে তারা করছে, এটাকে অ্যাডপ্ট করছে টু রিক্রুট ফরেন ওয়ার্কার্স ফর মালয়েশিয়া and mint money from their pocket. এখন যখন চুক্তিটা হয়েছে, তখন বাংলাদেশের সর্বোচ্চ অভিবাসন ব্যয় সরকার নির্ধারণ করছিল 47,000 টাকা। তার মানে প্রতিটি কর্মী 47,000 টাকা দিয়ে যাবে।
আচ্ছা। কিন্তু দুর্ভাগ্যটা কি দেখেন, যখন কর্মী রিক্রুট শুরু হলো জি জি তখন আমরা দেখলাম যে এক একটা কর্মী 3.5 লাখ 4 লক্ষ টাকা দিয়ে ওই পিরিয়ডে গেছে। জি। কখন? 2016, 17, 18 সাল। 2016 সালে লোক তেমন যাইতে পারে না, কারণ জাস্ট স্টার্টিং। 17 সাল থেকে লোক যাওয়া শুরু হয়েছে। এখন কর্মীদেরকে শিখিয়ে দিছে, ঢাকা এয়ারপোর্টে যখন কর্মীরা যাচ্ছে, কত টাকা দিয়ে তোমরা যাচ্ছ? 47,000, 47,000, 47,000। কারা শিখাচ্ছে? বাংলাদেশের যে 10 জন সিন্ডিকেটের মেম্বার ছিল, যারাই সোলি এই লোক রিপোর্ট করছে, তারাই কর্মীদেরকে এটা শিখিয়ে দিচ্ছে, তোমরা এবার বলে যাও। আচ্ছা। আমরা মুসলিমের লোক মিলে আমরা এই সিস্টেমের বিরুদ্ধে বাংলাদেশের সর্বোচ্চ কোর্ট, হাইকোর্টে আমরা একটা রিট পিটিশন করি। আমরা তখনই করি 2016 সালে আমরা করি। আচ্ছা। হাইকোর্টে রিট করলাম, মামলা চলতেছে, কিন্তু হাইকোর্টের তো দিনে দিনে রায় আমরা পাচ্ছি না, লোক কিন্তু যাওয়া শুরু হয়েছে। আচ্ছা। এর ভিতরে হাইকোর্ট থেকে আমরা সর্বশেষ একটা রায় পেলাম। কি রায় পেলাম? রিক্রুটমেন্ট ব্যবসা মানে মালয়েশিয়াতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মাধ্যমে এককভাবে লোক যাবে না। ইট শুড বি ওপেন ফর অল। ওকে। দ্যাট মিন্স রাইটার ছিল এবার, বিজনেস শুড নট বি কনফাইন্ড টু এন ইন্ডিভিজুয়াল অর এন ইনস্টিটিউশন, ইট শুড বি ওপেন ফর অল। ওকে। এই রায়টা হওয়ার পরেও এই সিন্ডিকেট চক্র প্রধানমন্ত্রী সরকারের ছত্রছায়া কর্মী রপ্তানি তারা অব্যাহত রেখেছে। আমরা মানববন্ধন করছি, প্রেস কনফারেন্স করছি, আমরা এই স্মারকলিপি দিছি, এবার কোনো কিছুই হয়নি। তারা দিন দুপুরে আইন প্রয়োগকারী সংস্থার লোকের সামনে তারা এই রূপটা করছে। এখন দেখেন, কর্মী তো বাধ্য হচ্ছে, কারণ আমাদের তো অনেক বেকার। তারা টাকা দিয়ে যে কোনো টাকার বিনিময় দরকার, ওই 10 জনের মাধ্যমে যেতে হবে। দে ডোন্ট হ্যাভ এনি চয়েস। তারা বাধ্য হয়েছে এই 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যেতে, কারণ তাদের আর তো কোনো এজেন্সি নাই। 1200 এজেন্সির ভিতরে 10 জনে এটা নিয়ন্ত্রণ করতেছে। এখন দেখেন, 2016 সালে যখন চুক্তি করে 18 সালের সেপ্টেম্বর মাসে মাহাতির মোহাম্মদ সরকার এই দুর্নীতির জন্য, এই অতিরিক্ত অভিবাসন ব্যয় নেওয়ার জন্য এই সিস্টেমটাকে সাসপেন্ড করেছে। মালয়েশিয়া ওয়াজ বেনিফিশিয়ারি, দে আর গেটিং বেনিফিট ফ্রম আস। মালয়েশিয়ান গভর্নমেন্ট বন্ধ করছে এই সিন্ডিকেট, কিন্তু বাংলাদেশ শোষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, বাংলাদেশ সরকার কিন্তু বন্ধ করে। বন্ধ করার কথা ছিল আমার বাংলাদেশের। এখন দেখেন, আমাদের এখানে বিশাল একটা সার্বভৌম ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ থেকে কোন এজেন্সি লোক পাঠাবে, কত টাকা দিয়ে পাঠাবে, কিভাবে ট্রেনিং করবে, কিভাবে মেডিকেল করবে, এটা নির্ধারণ করবে বাংলাদেশ সরকার। কিন্তু ওই যে কালো চুক্তির, ওই কালো উদ্যোগের কারণে, গভর্নমেন্টের নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা আমাদের এই অধিকারটা দিচ্ছি মালয়েশিয়ান গভর্নমেন্টকে এক্সারসাইজ করার জন্য। তাহলে আপনি যে কথাটা বলছিলেন যে সার্বভৌম ক্ষমতার ব্যবহার করা হয়েছে বা অপব্যবহার করা হয়েছে, সেটা কিভাবে হলো? সেটা তো হচ্ছে, মনে করেন রিক্রুটিং লাইসেন্স দিচ্ছে বাংলাদেশ সরকার। কত তখন ছিল সে 1200 বা 1300, এক্সাক্ট নাম্বারটা ঠিক আমার এখন মনে নেই। আচ্ছা। কিন্তু অ্যাক্টিভ লাইসেন্স ছিল এর ভিতরে, এই রেঞ্জের ভিতরে, যেহেতু আমি একজন রিক্রুটিং এজেন্সি। এখন গভর্নমেন্ট লাইসেন্স দিচ্ছে, তার সব ক্রাইটেরিয়া ফুলফিল করে আমরা লাইসেন্স পাচ্ছি। গভর্নমেন্ট আমাদেরকে প্রমোট করবে, তারা আমাদেরকে এনশিওর করবে, আমাদের জন্য বাজার ক্রিয়েট করবে, তখন আমাদেরকে নিয়ন্ত্রণ করবে। তাহলে গভর্নমেন্ট সেখানে ব্যর্থ হয়েছে। কিভাবে ব্যর্থ হল? গভর্নমেন্ট ওই 1200-র ভিতরে 10 জনকে সিলেক্ট করলো, 10 জন কথা। তাহলে এই অধিকারটা তো, এটা সিলেক্ট করার ক্ষমতা তো মালয়েশিয়ান গভর্নমেন্ট না, এটা সিলেক্ট করার ক্ষমতা বাংলাদেশ সরকার। এইখানে আমি বলতেছি যে আমাদের সার্বভৌম ক্ষমতা অপব্যবহার করা হয়েছে, এটা নতজানু এই কারণে। এখন দেখেন, 2017 সাল থেকে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত আমরা প্রায় 2,76,000-এর মতো কর্মী রপ্তানি করছি এই সিস্টেমের মাধ্যমে, এই সিন্ডিকেট সিস্টেমের মাধ্যমে। কর্মী যাওয়ার কথা কত টাকা দিয়ে? 47,000 টাকা দিয়ে। কর্মী তখন গেছে প্রায় 3.5 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে ওই পিরিয়ডে। এর ভিতরে মজার কথা হচ্ছে কি, ওই যে 10 জন সিন্ডিকেটের মেম্বার আছে, যে বা যাহারা যাক, এই 10 জন সিন্ডিকেটের মেম্বারকে 1,52,000 টাকা দিতে হয়েছে। ওদের টোটাল অ্যামাউন্ট যাই হোক, বা 7 লাখ টাকা, সেই জায়গা থেকে, ওই জায়গা থেকে 1,52,000 টাকা সিন্ডিকেট ফি দিতে হয়েছে। তারা কি দিছে? প্রোভাইডার অফ দ্য সিস্টেম। কোন সিস্টেম? FWC।
এই এজেন্সি থেকে এই টাকাগুলা নিয়ে তারা কোথায় পাঠাইছে? তারা পাঠাইছে দাতুশ্রী আমিন। দাতুশ্রী আমিনের বাংলাদেশি পার্টনার রুহুল আমিন স্বপন, জি মোহাম্মদ রুহুল আমিন স্বপন, উনি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মালিক। জি এই দুইজন দীর্ঘদিন থেকে ব্যবসায়িক পার্টনার। দাতুশ্রী আমিন মালয়েশিয়া কন্ট্রোল করতে ওদেরকে বুঝাইছে, জি জি আর এখানে রুহুল আমিন স্বপন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে তার সিন্ডিকেটের নাম্বার করছে। এখানে আরো একটা মজার কথা বলি আপনাকে, জি এই যে 10 জন সিন্ডিকেটের নাম্বার হয়েছে, জি জি তারা প্রত্যেকে তখন 5 কোটি টাকা দিতে হয়েছে এই রুহুল আমিন স্বপনকে। রুহুল আমিন স্বপন বলতেছে আমি এই টাকা দিছি আমিনকে, ওই দাতো আমিন। দাতো আমিনকে। তার মানে টু বিকাম দ্য মেম্বার অফ সিন্ডিকেট দে পেড 5 crore টাকা টু মিস্টার আমিন, দাতুশ্রী আমিন এন্ড রুহুল আমিন স্বপন। ওকে আচ্ছা, এখন যখন মালয়েশিয়ান সরকার এটাকে বন্ধ করে দিচ্ছে, আমি একটা সংক্ষেপে ইতিহাসটা বলি, পরে আপনার পয়েন্টে আসতেছে। 2018 সালে যখন বন্ধ করে দিচ্ছে, তখন সিন্ডিকেট আবার দেন দরবার শুরু করে দিচ্ছে কিভাবে তাদের এটাকে দিয়ে আসে। তাদের প্রধান পুঁজিটা কি দেখেন, 1,52,000 যদি আপনি 2,70,000 টাকা গুণ দেন, কতশো কোটি টাকা, কত হাজার টাকা, হিউজ অ্যামাউন্ট, এটা প্রায় 4,000 কোটি টাকার মতো আসে। এখন এই টাকাটা তারা ব্যবহার করতেছে মালয়েশিয়ান সরকারের কর্মকর্তাদেরকে, বাংলাদেশ তদানীন্তন ফেসিবাদ সরকারের। এখানে শুধু এই যে 10 জন সিন্ডিকেটের মেম্বার জড়িত ছিল, 10 জন কে ছিল? 10 জনের ভিতরে ছিল আপনার নাম করা অনেকগুলো, যেমন রুহুল আমিন স্বপন একজন ছিল, গোলাম মুস্তফা একজন ছিল, লোটাস কামাল আমাদের সাবেক অর্থমন্ত্রী একজন ছিল। এখন এখানে ধরেন গোলাম মুস্তফা করি সাবেক বাইরার আরেক প্রেসিডেন্ট এখানে জড়িত ছিল। এভাবে 10 জন তারা ছিল। এখন যখন বন্ধ করে দিল, তখন তারা আবার চক্রান্ত শুরু করে দিল। তখন মালয়েশিয়ার এর ভিতরে আল্লাহর এমন এক কাম, 2020 সালে মাহাতির নাকি 2021 সালে মাহাতির মোহাম্মদ সরকারের পতন ঘটে। পতনের আগ মুহূর্তে মালয়েশিয়ান মন্ত্রী বাংলাদেশে আসছে এই সিন্ডিকেটকে রিনেগোশিয়েট করার জন্য। আচ্ছা, যেদিন উনি বাংলাদেশে আসছে, পরের দিন সকালে মাহাতির মোহাম্মদ সরকারের পতন ঘটে। উনি সিন্ডিকেট উদ্বোধন না করে, চালু না করে আবার মালয়েশিয়াতে ফেরত যেতে বাধ্য হয়েছে। আচ্ছা, তাহলে 2020 জি 2021 সালে 19শে ডিসেম্বর পুনরায় আগের কালো যে রিক্রুটিং এজেন্সি উইল বি সিলেক্টেড বাই দ্য মালয়েশিয়ান, ওই প্রস্তাব আমাদের এমনই রাখা 2021 সালের 19শে ডিসেম্বর আবার এই দস্তখত করা হয়। এখন এই পিরিয়ডে 2021 সালে ডিসেম্বরে চালু হওয়ার পরে 2022 সাল থেকে শ্রমিক রপ্তানি শুরু হচ্ছে। প্রথমে ছিল 25 জন সিন্ডিকেট মেম্বার, ওই 10 থেকে বেড়ে সেটা 25 হলো। ওকে, কিছুদিন যাওয়ার পরে আমরা তখন আমি তখন মালয়েশিয়ান গভর্নমেন্টকে সু করছি তাদের কনস্টিটিউশনাল কোর্টে। জি, আন্ডার হোয়াট ক্রাইটেরিয়া ইউ সিলেক্টেড 25 লাইসেন্স আউট অফ 1520 লাইসেন্স। আমি এর আগে বলতে ভুলে গেছি, তখন আমাদের সরকার 1520 জন রিক্রুটিং এজেন্সি লিস্ট মালয়েশিয়ান গভর্নমেন্টকে পাঠিয়েছে, দিয়েছিল। জি, মালয়েশিয়ান গভর্নমেন্ট ওখান থেকে 25 জনকে সিলেক্ট করছে। তাহলে আমি আপনাকে বললাম যে সিন্ডিকেট was created in the year 2016. It was closed, the system was closed again 2008. Suspended in 2018. Close হওয়ার পরে আবার রিজিউম করলো 2021 ডিসেম্বরে। জি জি, 21 ডিসেম্বরে করার পরে আবার 24 মার্চ মাসে এটা আবার ক্লোজ হয়ে যায়। আচ্ছা, এখন কি অবস্থা? এখন 24 মার্চ মাসে ক্লোজ হওয়ার পরে যে সমস্ত পেন্ডিং অ্যাপ্রুভাল ছিল, এর ভিতরে আমাদের মালয়েশিয়ান গভর্নমেন্ট সময় দিচ্ছে আমাদেরকে 31 মের ভিতরে এগুলো পাঠাতে হবে। আমরা 31 মে পর্যন্ত প্রায় 4,90,000 মতো শ্রমিক পাঠাইছি। এর ভিতরে 31 মে 2024 পর্যন্ত। জি, ওই পিরিয়ডে তখন আমরা বহির্গমন ছাড়পত্র পাইছি এই ধরনের 18,000 কর্মী আমরা পাঠাতে পারিনি। জি, প্লাস কলিং ভিসা হয়েছে, ই ভিসা হয়েছে, আরো প্রায় 30,000 কর্মী যেতে পারেনি। জি, তার মানে প্রায় গড়ে 50,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেনি ডিউ টু দ্য ফিক্সড ডেট 31 মের ভিতরে যেতে হবে। জি, এখন পর্যন্ত এই কর্মী যেতে পারে। বহুত দানদার করে ইরানে 800 কতজন লোক বসে পাঠাতে সক্ষম হচ্ছে। কিন্তু ওই যে আপনি বলছিলেন যে 25টা থেকে আপনি এক পর্যায়ে একটা সংখ্যা বলছিলেন, 101টা এজেন্সি দেশ সরকারি এবং বেসরকারি দুই খাত মিলিয়ে যারা
সিন্ডিকেটের এই আয়োজনটা যারা করছে, যারা নিয়ন্ত্রণ করছে? আপনার এটা 2021 সালে জি, জি। সিন্ডিকেটে 101 জন হয়েছে। জি। 101 জনের ভিতরে বয়স হয়েছে একটা, আর 100 জন হচ্ছে প্রাইভেট রিক্রুটমেন্ট আছে। টোটাল তাহলে 101। একটা ছিল। আপনি এই 101টা এজেন্সিকে বলছেন যে 24,000 কোটি টাকা যে প্রশ্নটা আমার, জি, জি, জি। দেখেন জি, 2 পিরিয়ডে আমাদের এখানে গুলো আমাদের প্রায় 4,90,000 থেকে 5 লক্ষ লোক, তবে 21 থেকে 24 পর্যন্ত। জি, জি, বুঝতে পেরেছি। আর তাহলে 17 থেকে 18 পর্যন্ত গেছে আমার 2,76,000। জি, তাহলে আমার প্রায় 7-8 লক্ষ লোকের মতো গেছে। জি, এই 8 লক্ষকে আপনি 1,52,000 টাকা দিয়ে গুণ করেন, কত হাজার কোটি টাকা, এটা একটা পাইলেন ফিগার। দ্যাটস অ্যামেজিং। আচ্ছা, এরপরে আরেকটা বড় ফিগার, এটা 24,000 কোটি টাকা এখানে হচ্ছে না। জি, ভিসা ইউএস, এখানে একটা অভিবাসন কর্মী প্রথম গেছে 4 লাখ। জি, 2021, 22, 23, 24 এক একটা কর্মী গেছে 5.5 লক্ষ, 6 লক্ষ টাকা দিয়ে, বেড়ে গেছে না। বলেন কি? এবং 2021 থেকে 24 সিন্ডিকেটের ফি ছিল 1,52,000 টাকা। জি, তাদের ফিটা ছিল ফিক্স, জি, বাট অভিবাসন ব্যয়টা বেড়ে গেছে। জি, মজার কথা হলো কেন বাড়ছে, যখন আমরা ভিসা প্রক্রিয়া করি, আমরা ভিসা পারচেস করি, জি, আমরা যখন ভিসা মার্কেট থেকে পারচেস করতে যাচ্ছি, তখন তারা দেখতেছে, যারা আমাদের কাছে বিক্রি করবে, যে আমরা খামাকা নাথিং সিন্ডিকেটকে 1,52,000 টাকা দিচ্ছি। তারা বলছে তোমরা আমাদেরকে 5,000 রিঙ্গিত দিতে হবে, 6,000 রিঙ্গিত দিতে হবে। ভিসা পারচেস করা হয়েছে, কেনা হয়েছে। জি, ওই যে দুর্নীতির কারণে সব সেক্টরে আমাদের দূতাবাসে দুর্নীতি করছে, আমাদের ম্যান পাওয়ারে দুর্নীতি করছে, ই ভিসাতে দুর্নীতি হয়েছে, কলিং ভিসাতে দুর্নীতি হয়েছে, মানে সব সেক্টরে দুর্নীতি হওয়ার পরে অভিবাসন ব্যয়টা বেড়ে গেছে। আচ্ছা, না হলে একটা লোক 500 লক্ষ টাকা দেওয়ার কথা। তাহলে আমি যে প্রশ্নটা করছিলাম যে সরকারি বেসরকারি মিলিয়ে শুধু 101টা এজেন্সি, নাকি এর পেছনে আরো বড় কোনো অদৃশ্য সিন্ডিকেট আছে যার নাম আমরা এখন জানি না? দেখেন, এই যে সিন্ডিকেটের 100 জন এই টাকার বেনিফিশিয়ারি ছিল না। আচ্ছা, এই টাকার বেনিফিশিয়ারি মালয়েশিয়ান সরকারের কিছু কর্মকর্তা যদি ওপেনলি বলতে, মানে তদানীন্তন সরকারের কিছু মন্ত্রী, জি, তারপরে সচিব জড়িত ছিল, প্লাস আমাদের দেশের জি, আমাদের মন্ত্রী, আমাদের সচিব, আমাদের তদানীন্তন সরকারের সালমান এফ রহমান সাহেব জড়িত ছিল। আপনাকে সরাসরি বলি, আমাদের মন্ত্রী ইমরান আহমেদ তো জড়িত ছিলেন, আমাদের এই যে সাবেক প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা এখানে জড়িত ছিলেন। বলেন কি? আপনি যে নামগুলো বলছেন অবিশ্বাস্য। আলাউদ্দিন নাসিম, ওই যে নোয়াখালীর ভদ্রলোক জড়িত ছিলেন, এমপি ছিলেন। 2016-17 সালে ওই যে জাহাঙ্গীর কবির নানক সাহেব জড়িত ছিলেন। আচ্ছা, এখন পুলিশের আইজি ছিলেন ওই যে বেনজির আহমদ জড়িত ছিলেন। বলেন কি? মানে যাদের হওয়ার কথা ছিল রক্ষক, তারাই ছিলেন রক্ষক। এই পুলিশের এবং সরকারি সহায়তা তো এই হাজার হাজার কোটি টাকা লুট করছে। আচ্ছা, আমরা এবার পরের প্রশ্নে যেতে চাই। সিন্ডিকেট নিয়ে আমার শেষ প্রশ্ন, যে বিগত সরকারের সময় যারা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছিলেন, তারাই কি এখনো ক্ষমতায় আছেন? সিন্ডিকেটের নিয়ন্ত্রণ ক্ষমতায় তারাই আছেন, নাকি সিন্ডিকেটের চেহারা বদলেছে? যারা সিন্ডিকেট আগে করছে, যেমন দেখেন 2016 সালে, 2021 সালে জি, যারা সিন্ডিকেট করে এদেশ থেকে শ্রমিক রপ্তানি করছে, জি, তারাই আবার পুনরায় সিন্ডিকেট করার জন্য চেষ্টা করতেছে। এই চেষ্টাটা তারা আরেকটা নতুন রূপ দিচ্ছে। এখন কিন্তু FWCMS নেই। আচ্ছা, এখন তারা তাদের সফটওয়্যার নাম দিচ্ছে TURAP, TURAP। জি, 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 ওকে, দি ইউনিভার্সাল রিক্রুটমেন্ট অ্যাডভান্স প্ল্যাটফর্ম, জি, এই নামে এটা পরিচিত। জি, এইটাকে নিয়ন্ত্রণ করতেছে URL সলিউশন নামক একটা কোম্পানি। আচ্ছা, URL এর 100% মালিক হলো বেস্টিনেটের মালিক হলো দাতু আমিন। আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারতেছেন, ঘুরে ফিরে সেই চক্রেই আবর্তিত হচ্ছে। আমরা জিম্মি হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা কি চাচ্ছি? এই চক্র জিম্মি দশার থেকে আমাদের সেক্টরটাকে উদ্ধার করে আমাদের সকল বৈধ এজেন্সির জন্য যাতে বাজারটা উন্নত করতে। তাহলে এক্ষেত্রে নতুন সরকারের ভূমিকা একটা প্রশ্ন চলে আসে। তাহলে আমরা এবার নতুন সরকারের ভূমিকা কি হতে পারে সেই জিনিসটা নিয়ে আমরা আলাপ করি। এই রিলেটেড আমি আপনাকে একাধিক প্রশ্ন করব। আমি চাইবো যে উত্তরগুলো যেন মানুষ পায় যথাযথভাবে আপনার কাছ থেকে। তাহলে নতুন সরকার এসেছে ক্ষমতায় আমরা জানি, তবু আপনারা আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন। আপনারা কি ভেতরের কোনো সংকেত পাচ্ছেন যে পুরনো সিন্ডিকেটে আবার ফিরে আসছে, যেটা একটু আগে বলছিলেন? এটা যদি পেয়ে থাকেন, তাহলে বর্তমান সরকারের জন্য আপনার পরামর্শ কি থাকবে, যে কিভাবে তাহলে এটা নিয়ন্ত্রণ করা যেতে পারে? কারণ হচ্ছে আমরা চাইছি শুধু সমস্যা না, সমাধান সূত্র নিয়ে আমরা আলাপ করি। থ্যাংক ইউ। দেখেন, আমরা খবর পাইছি গত মাসের 9 তারিখে, মানে মার্চ মাসের 9 তারিখে, জি, আমাদের মাননীয় হাই কমিশনারকে মালয়েশিয়ান
হিউম্যান রিসোর্স মিনিস্টার ইনভাইট করি ওনার অফিসে নিছে। অফিসে নিয়ে যে আমি ট্যুর আপ সিস্টেমটার কথা বলছি, ট্যুর আপ সিস্টেমটা দিল উনি যে আমরা এই সিস্টেমে বাংলাদেশ থেকে লোক আনতে চাই, কি এই সিস্টেমটা জিরো কস্টে বাংলাদেশ থেকে লোক আনবো, সারা বিশ্ব থেকে আমরা জিরো কস্টে লোক আনবো। এই সিস্টেমের মাধ্যমে একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার অ্যাপ্রুভাল মালয়েশিয়ান গভর্নমেন্ট দেবে, কিন্তু অভিবাসী কর্মী উইল বি এনলিস্টেড, রিক্রুটেড, তাদের মেডিকেল টেস্ট, তাদের ট্রেনিং, তাদের ডিপার্চার, এভরিথিং উইল বি কন্ট্রোল বাই দ্য গ্লোবাল এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার নামক একটা ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। আমার ছোট্ট অভিজ্ঞতাতে দেখেন, আমি 1980-82 সন থেকে মালয়েশিয়ার সাথে জড়িত, আমার জীবন থেকে আমি জড়িত। 82-92 সন থেকে যদিও লাগছে, আমরা দেখি নাই বাংলাদেশ থেকে জিরো কস্টে কোনো কর্মী গেছে। এখন যেই ব্যক্তি দুইবার এই দেশের কর্মীদেরকে শোষণ করছে, রক্তটা শোষণ করে খাইছে, সেই ব্যক্তি যখন বিশ্বব্যাপী তার বিরুদ্ধে একটা কি বলবেন, সমস্ত বিশ্বের মিডিয়াতে তার বিরুদ্ধে কিন্তু আসতেছে, অভিবাসী কর্মীদেরকে শোষণ করতেছে। ব্লুমবার্গ বলেন, CNN বলেন, বাংলাদেশের পত্র পত্রিকাতে দাতু আমিন, রুহুল আমিন স্বপন নাম যে তারা অভিবাসী কর্মীদেরকে শোষণ করে খাচ্ছে। এইটার থেকে বাঁচার জন্য, আশ্রয় নেওয়ার জন্য সে এখন জিরো কস্টের প্রস্তাব দিচ্ছে। দিস সিস্টেম বিলং টু দাতু আমিন। এখন এইটা একটা প্রতারণা। আচ্ছা, আমাদের গভর্নমেন্ট যেহেতু এই কি বলবেন, দেশের রাজনৈতিক অর্থনৈতিক নতুন সরকার আসছে, সরকার বাজার খুলতে চায়, মধ্যপ্রাচ্যের বাজারে টালমাটাল অবস্থা, কর্মী পাঠাতে পারছি না, তারা এখন আমাদের গভর্নমেন্টকে বলতেছে আপনারা আমাদের সিস্টেমের মাধ্যমে বাজার খোলে, আমরা জিরো কস্টে লোক নেব। এটা প্রকাশিত আমরা দেখতে পাচ্ছি। বাট আন্ডার হ্যান্ড আমরা আরেকটা জিনিস দেখতেছি কি, তারা 25 জন 30 জনের বা 50 জনের এই তারা আরেকটা সিন্ডিকেট গড়ে তুলছে বাংলাদেশে, যাদের মাধ্যমে তারা করবে। তাহলে আপনি একদিক দিয়ে জিরো কস্টের কথা বলতেছেন, আরেক দিক দিয়ে সিন্ডিকেটের কথা বলতেছেন। যেহেতু সিস্টেম আপনার, তদারকি করবেন আপনার, আপনি কাকে দিয়ে কিভাবে ব্যবসা করবেন এটা বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু কন্ট্রোল করতে পারবে না। এখন আমরা আশঙ্কা করতেছি যদি এই জিরো কস্টের ফান্ডে আমরা পড়ি, আমাদের কর্মী যাবে 6 থেকে 7 লক্ষ টাকা দিয়ে। কারণ বর্তমানে সিন্ডিকেট ফি আসে দাঁড়াচ্ছে 15 কোটি টাকা, প্রথম ছিল 5 কোটি 2016 সালে, 2021 সালে 8 কোটি, 2026 সালে এটা আসে দাঁড়াচ্ছে 15 কোটি। আচ্ছা, আপনি কিসের ভিত্তিতে 15 কোটি বলছেন সেটা আমরা জানতে চাই। তো এই ক্ষেত্রে আমার প্রশ্নটা আরো স্পেসিফিক করে যদি বলি, তাহলে হলো এই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, তারপরে এই যে বললেন যে 15 কোটি টাকা এখন সিন্ডিকেট ফি, তো আপনারা কি সরকারকে সুনির্দিষ্ট কোনো তালিকা, নাম এবং প্রমাণ দিয়েছেন এরকম? যদি আপনারা এমন কোনো ফিগার না দিয়ে থাকেন সরকারকে, তাহলে বিচারটা হবে কিভাবে? দেখেন 2016 সালে যখন সিন্ডিকেট হয়েছে 10 জনের নাম, প্রথম তারা যেহেতু সিস্টেম তাদের দে হাইড ইট, বাট আফটার ফিউ ডেজ এভরিবডি নোজ হু স্ট্যান্ডস ইন ইট। ওকে, আমরা এটার বিরুদ্ধে মামলা করছি। ওকে, আমরা মামলা করার পরে এই আমরা যেহেতু ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছিল, আমরা মামলা করে কিছুই করতে পারিনি, আমরা বরং হয়রান হয়েছি। আপনাদের মামলাটা কত সালে করেছিলেন? 2016 সালে করছি আমরা। আচ্ছা, এখন স্পেসিফিক হয়েছে কারা ছিল, আমরা তাদের, আপনি যেটা জানতে চাইছেন কারা ছিল, এরা ছিল। আর এমন কোন তালিকা গভর্নমেন্টকে দিয়েছেন? হ্যাঁ, গভর্নমেন্টের কাছে তালিকা আছে, দিছি আমরা। আচ্ছা, 2021 সালে যে 100 জন হয়েছে সেই তালিকা আমরা গভর্নমেন্টকে দিছি। জি, এখন বর্তমানে কয়জন হবে, যেহেতু এটা ডিসকাসিং, সেম ব্যক্তি বারবার করছে, আবার আমরা মার্কেটের প্রমাণ কি, আমরা আমাদের অ্যাক্টিভিটিস তো আমরা দেখতেছি, আমাদের কিছু ওই যে এই দুর্নীতিবাজ পুলিং এজেন্সি আছে, তারা তলে তলে তাদের সাথে যোগাযোগ করতেছে, আমরা এটা জানতেছি। জি, এখন টাকা তো লেনদেন হচ্ছে গোপন। জি, এটা আপনার প্রকাশ পাবেন যখন কাজ শুরু হয়ে যাবে, কোন 100 জন, কোন 25 জন, কোন 10 জন সিন্ডিকেটের নাম্বার হবে। কারণ তাদের সিস্টেমে এখন তো আমার 2500 লাইসেন্স। জি, গভর্নমেন্ট আবার কি করছে, গভর্নমেন্ট আর একটা মারাত্মক ভুল করছে অন্তর্বর্তীকালীন সরকার। মালয়েশিয়ান সরকার ইতিমধ্যে সিন্ডিকেট প্রতিষ্ঠা করার জন্য একটা প্রজ্ঞাপন, একটা নোটিশ দিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট। সিন্ডিকেট প্রতিষ্ঠার জন্য, সিন্ডিকেট ভাঙবার জন্য? না, সিন্ডিকেট প্রতিষ্ঠা করার জন্য। কিভাবে বলি আমি, ইনডাইরেক্ট। আচ্ছা, মালয়েশিয়ান গভর্নমেন্ট একটা চিঠি দিচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টকে, যে সমস্ত রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়াতে লোক পাঠাতে চায় তাদেরকে নিম্নে উল্লিখিত 10টি শর্ত পূরণ করতে হবে। জি, 10 ক্রাইটেরিয়া। আচ্ছা, 10 ক্রাইটেরিয়া একটা আজগুবি, আপনি বুঝতে পারবেন। একটা এজেন্সি 3 বছর যাবত 10,000 স্কয়ার ফিটের অফিস থাকতে হবে। 3000 লোক পাঠাবার জন্য তার অভিজ্ঞতা থাকতে হবে, তার নিজস্ব
মালিকানাধীন পরিচালনাধীন ট্রেনিং সেন্টার থাকতে হবে। জি আমরা গভর্নমেন্ট যখন আমাদেরকে লাইসেন্স দিছে 600-700 স্কোয়ার ফিট লাইসেন্স জানা, জি 10,000 তো আমি তো ফুটবল ও ফ্যাক্টরি করতেছি না। জি এখন এই অবাস্তব ক্রাইটেরিয়া দিয়া তারা ব্যবসাটাকে লিমিটেড করে বলতেছে আচ্ছা যে সবাই তো এটা ফুলফিল করতে পারবে না। আচ্ছা বাংলাদেশ গভর্নমেন্ট কি করলো, নেপাল এটা পাত্তা দেয় না, পাকিস্তান পাত্তা দেয় না, ইন্ডিয়া পাত্তা দেয় না, বাংলাদেশ গভর্নমেন্ট আমাদেরকে সবাইকে নোটিশ দিল তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা অ্যাপ্লাই করো। আচ্ছা আমাদের অনেকেই 2 নম্বর ডকুমেন্ট 14 নম্বর ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করছে। আমরা অনেকে করিনি। আমরা কি করলাম, এই 10 ক্রাইটেরিয়ার বিরুদ্ধে হাইকোর্টে রিট করলাম যে ক্রাইটেরিয়া চাইতে পারে না, মামলাটা এখনো চলমান। ক্রাইটেরিয়াটা দিল মালয়েশিয়ান গভর্নমেন্ট, আপনারা রিট করলেন বাংলাদেশের হাইকোর্টে। যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে চিঠি দিচ্ছে, এই চিঠি তারা আমাকে দেওয়া। আচ্ছা আমরা তো গভর্নমেন্টের চিঠি রেখে আমরা তো মালয়েশিয়ান গভর্নমেন্টকে বুঝতে পেরেছি এই চিঠি সূত্র ধরে। হ্যাঁ, এই চিঠির সূত্র দেখলাম। আপনি আমাকে লাইসেন্স দিচ্ছেন কত, তোমার 600 স্কোয়ার ফিটে চলবে। এখন আপনি আমাকে বলেন তুমি 10,000 স্কোয়ার ফিটে, আমার কাছে 10,000 স্কোয়ার ফিট নাই। ইভেন কি বাংলাদেশের বড় রিক্রুটিং এজেন্সির মালিক জনাব নুর আলী সাহেব বা ক্যাটাসিদের স্বপন 3 বছর আগে 10,000 স্কোয়ার ফিট তারা দেখাতে পারে। লিখছে 3 বছর পূর্ব থেকে 10,000 স্কোয়ার ফিট অফিসে তোমার ভাড়া অথবা মালিক থাকতে হবে, পরিচালক থাকতে হবে। এটা অবাস্তব কথা। আমরা ওইটার ভিতরে রিট প্রসিডিউর এখনো চলমান। এই রিট চলমান থাকা অবস্থাতে গভর্নমেন্ট কি করবে, শোনা যাচ্ছে গভর্নমেন্ট, আমরা শুনতে পাচ্ছি গভর্নমেন্ট 400 এজেন্সির নাম্বার আছে। এখন আপনার নাম আনলেন 10 ক্রাইটেরিয়া, আর আপনার এক্সিস্টেন্ট মেম্বার আছে 1500 থেকে 2500 থেকে 2600। আপনি কিভাবে এখান থেকে 400 সিলেক্ট করবেন? অন্তর্বর্তীকালীন সরকার এটা করছে, ভুলটা করতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী উনি নতুন সরকারের প্রতিনিধি হিসেবে 8ই এপ্রিল উনি মালয়েশিয়াতে তার যে কাউন্টার পার্ট আছেন তাকে নিয়ে উনি কলামপুরে মিটিংয়ে বসছেন এই সিন্ডিকেট সমস্যা এবং অপরাপর যেই বিদ্যমান সমস্যাগুলো আছে সেগুলো সমাধানে। আপনি এক্ষেত্রে কতটা আশাবাদী? আমরা আসলে সরকারকে ধন্যবাদ জানাই, কারণ ক্ষমতা আসতে তো 2 মাস হয়, এর ভিতরে বাজার খোলার জন্য ওনারা একটা উদ্যোগ নিয়েছে। আমরা যেটা দৃশ্যমান দেখতে পাচ্ছি, আমাদের মন্ত্রী মহোদয় এই 2-3 দিন আগে সংসদে মাননীয় সংসদ সদস্যের প্রশ্ন জবাবে বলছে যে আমরা কোনো সীমিত লাইসেন্সের মাধ্যমে মালয়েশিয়াতে লোক পাঠাবো না, আমরা যোগ্য যারা আছে তাদের মাধ্যমে পাঠাবো। আমাদের মন্ত্রীর এই বক্তব্যকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করব আমাদের মন্ত্রী তার কাউন্টার পার্টের সাথে কথা বলতে গিয়ে এই নিয়ে আলোচনা করবেন, কিভাবে আমাদেরকে অন্তর্ভুক্ত করবেন, কিভাবে লোক পাঠাবেন। কিন্তু আমরা ভয় পাচ্ছি, আমরা শঙ্কিত অন্য জায়গাতে। আচ্ছা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমটা দেখতে যাচ্ছে উনি হি ইজ জাস্ট গোইং দেয়ার টু সি দ্য টুরাপ সিস্টেম, যে ওখানে কি কি সমস্যা আছে। না ওই সিস্টেমের ভিতরে কিভাবে আমাদের লোকটা যাবে, এছাড়া আরো বাইলেটারাল কথাবার্তা বলবে। কিন্তু আমরা যেটা শুনছি, জানতেছি, দেখতেছি, যেটা উনি জানেন না, যেহেতু আমি উই আর ফাইটিং এগেইনস্ট দ্য সিন্ডিকেট, উই নো হোয়াট দে আর ডুইং। ওনারা দেখতে যাবে। এখন এটাও শুনতেছে কি এটা একটা অ্যারেঞ্জমেন্ট বাই দ্য সিন্ডিকেট, দ্য ভিজিট অফ আওয়ার মিনিস্টার ইজ অ্যারেঞ্জড বাই দ্য সিন্ডিকেট। একটা মহা পরিকল্পনা, তাদের একটা পরিকল্পনা অংশ হিসেবে উনি যাচ্ছে। উনি হয়তো জানেন না, আমি জানি যে আমি বিশ্বাস করি উনি সিন্ডিকেটের টাকা পা দিচ্ছেন না, বাট এইটা ডিজাইন করা। আশঙ্কার কথা যদি বলি তাহলে এই কথা শেষ হবে না। বেটার হলো আপনি যদি বলেন আপনি কি কি আশা করছেন যে মন্ত্রী মহোদয় এই কাজগুলো যাতে করে আসেন, আপনি এমন কিছু আশাবাদের কথা যদি বলেন। না, আমরা অবশ্যই আশা করতেছি মন্ত্রী মহোদয় সিন্ডিকেটের ফাঁদে পা দিবে না। এই যে ফলস যেটা আমরা বললাম জিরো কস্ট, এটা একটা কমপ্লিটলি ফলস, এটা একটা প্যারাডক্স, এটা একটা ফাঁদ তৈরি করা হয়েছে। এটা তারা কোনোদিন পারবেও না। এইটা দিয়ে খোলার পরে দিয়ে তারা অতিরিক্ত। আচ্ছা, এটা আশঙ্কার কথা হলো। আমরা বলছি যে আপনি আশাবাদী হওয়ার কথা। এখন দেখেন কি প্রত্যাশা করছেন। মালয়েশিয়ান গভর্নমেন্ট বা তাদের দেশীয় কোম্পানি বেস্টিনেট বা যেটা কথা ইউআরএল সলিউশন সিস্টেম, তাদের সিস্টেম FWCMS, তাদের সিস্টেম টুরা, তাদের ওয়ান স্টপ সেন্টার, গ্লোবাল এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটি সেন্টার, এটা মালয়েশিয়ান গভর্নমেন্ট। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাজে কোনো হস্তক্ষেপ করতে চাই না। আচ্ছা, মাইগ্রেশন করতে গেলে 2টা দেশের দরকার আছে। যারা আমাদের কর্মী এমপ্লয় করবে তাদের, আর আমরা যারা পাঠাবো। আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টের সিস্টেমে ইন্টারফেয়ার করতে চাই না।
অ্যাট দ্য সেম টাইম আমরাও চাই না মালয়েশিয়ান গভর্নমেন্ট আমাদের সিস্টেমে ইন্টারফেয়ার করে। আচ্ছা, আমাদের এমন একটা সিস্টেম থাকা দরকার জি যেই সিস্টেমের মাধ্যমে আমরা লোক রিক্রুট করতে পারবো, এজেন্সিকে কন্ট্রোল করতে পারবো, ট্রেনিং করাতে পারবো, মেডিকেল করাতে পারবো, ডিপার্চার করতে পারবো। জি এই ধরনের একটা সিস্টেম যদি বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাডপ্ট করে, জি তাদের সিস্টেমে তারা আমাদেরকে জব অর্ডার দিল, অ্যাপ্রুভাল দিল, ডিমান্ড দিল, আমাদের সিস্টেমে আমরা রিক্রুট করি লোক পাঠাবো। জি আমরা কাকে পাঠাবো? মালয়েশিয়ান এমপ্লয়ার যে ধরনের কর্মী চায় তাদের কি চায়? এটা কর্মী, স্বাস্থ্যবান কর্মী, এটা দক্ষ কর্মী। আমরা ওই পার্টিকুলার ট্রেডের কর্মীকে ট্রেনিং দিয়ে, জি ল্যাঙ্গুয়েজ কোর্সের ওরিয়েন্টেশন দিয়ে, জি মেডিকেল মাধ্যমে ফিট করে আমরা একটা কর্মী পাঠাবো। এটাই তো মালয়েশিয়ান গভর্নমেন্ট। তো আমরা টাকার দরকার নেই, জি দে নিড দেয়ার ওয়ার্কার্স। আমাদেরও মালয়েশিয়াতে কর্মী পাঠাতে হবে, তাদেরও দরকার আছে। জি ওয়ার্কার তো দুই দেশেরই আপনার এই অর্থনীতির প্রাণ কেন্দ্র বলতে পারে। জি অভিবাসী কর্মীর টাকা আমার দেশে চলতেছে, অভিবাসীর শ্রমে মালয়েশিয়ান অর্থনীতি চাঙ্গা হচ্ছে। আমরা শুনলাম আপনার কাছ থেকে আপনার আশাবাদের কথা। আশা করি মন্ত্রী মহোদয় ওনার নেগোসিয়েশনের সময় এবং হচ্ছে ওনার ভিজিটের খেয়াল সময় রাখবে, এটা আমরা আশা করি। জি উনি দক্ষ লোক। খেয়াল রাখবেন। যে আরেকজন ওনার সঙ্গে আছে প্রধানমন্ত্রী উপদেষ্টা, আমাদের পররাষ্ট্র এই প্রবাসী কল্যাণ যারা মাহাদি, আমি জি এই আমাদের প্রধানমন্ত্রী আরেকজন ডাইনামিক জেনে গেছে। লিডার। জি আমরা জি অনুষ্ঠানের মাধ্যমে আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি জি যাতে এই বিষয়গুলো বিবেচনা রেখে মালয়েশিয়ান মার্কেট গুলোকে এক্সপ্লোর ওপেন করে, কারণ সিন্ডিকেটের মাধ্যমে বাজার ওপেন এখন স্থায়ী। জি আমরা একটা স্থায়ী বাজার ব্যবস্থা ওপেন করতে চাই ইনশাআল্লাহ। জি আমরা আশাবাদী হতে চাই। এবার আমরা কথা বলবো জিরো কস্ট বনাম 7 লাখ টাকার ফান্ড, এই প্রসঙ্গটা নিয়ে। জিরো কস্ট শুনতে আসলে স্বপ্নের মতোই লাগে, কিন্তু আপনারা বলছেন এটাকে মরণ ফান্ড। আপনি আপনার এই বিশাল অভিজ্ঞতায় কখনো এমনটি দেখেননি যে জিরো কস্টে আসলে সম্ভব। তো সাধারণ মানুষ কেন আপনাদের এই আশঙ্কাকে বিশ্বাস করবে বলে মনে করেন? সাধারণ মানুষ বিশ্বাস করতে শুনে যে একটা প্রবাদ আছে না, মেয়েরা বেলতলা একবার যায়। জি আমরা তো আসলে দুইবার গেছি, দুইবার গিয়ে তো আমাদের মাথা ফাটাচ্ছে। জি যেই ব্যক্তি এই সিস্টেমের উদ্ভাবক, নিয়ন্ত্রক, মালিক, জি সেই ব্যক্তি দুইবার আমাদেরকে প্রতারিত করছে। জি এখন সেই সেম ব্যক্তি আমাদেরকে এখন বলতেছে তোমাদেরকে বিনা পয়সা টাকা, অন্য নামে উনি জিরো কস্ট অফার করছেন। এই কারণে আপনাদের আশা করতে পারতেছি। এক আর মালয়েশিয়াতে জিরো কস্টের লোক যাচ্ছে না, এটা আমি বলতেছি। জি কিছু আরবিএ কোম্পানি আছে, তারা কোম্পানি মানে আপনি হ্যান্ডগ্লোভ আমেরিকাতে রপ্তানি করবেন, ইউরোপে রপ্তানি করবেন, আপনাকে এই কোম্পানির সাথে এনলিস্টেড হতে হবে। আচ্ছা তারা কোনো শ্রমিক এক্সপ্লয়টেশন চায় না। ওকে তারা চায় যে শ্রমিক আনার সমস্ত যাবতীয় খরচ মালয়েশিয়ান এমপ্লয়ার বহন করে। ওকে এই ধরনের কিছু মালয়েশিয়াতে প্রায় 100-150 মতো কোম্পানি আছে। আচ্ছা, তার মানে এটা সম্ভব জিরো কস্ট? এটা সম্ভব। এখন এই আরবিএ কোম্পানিগুলা নেপাল থেকে এখন লোক নিচ্ছে, আচ্ছা ইন্ডিয়ার থেকে লোক নিচ্ছে জিরো কস্টে। জিরো কস্ট। আচ্ছা এটা কিন্তু লিমিটেড। আচ্ছা মালয়েশিয়া তো হাজার হাজার জি জি জানা আছে, তাদের প্লান্টেশন আছে, এগ্রিকালচার আছে, জি কৃষি আছে, লোক যাচ্ছে, ডোমেস্টিক আছে, এই আপনার লজিস্টিকে যাচ্ছে, অনেক টেকনোলজিতে যাচ্ছে, পোর্ট শ্রমিক হিসেবে যাচ্ছে, রাস্তা শ্রমিক হিসেবে যাচ্ছে আমরা জি রেস্টুরেন্ট সব জায়গাতে আমাদের শ্রমিক যাচ্ছে। এখন এইটা একটা লিমিটেড। এখন আমাদের থেকে কেন এত নিয়ে নিবে? আরবিএর সিস্টেমের লোক যাওয়ার জন্য বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিও আরবিএ লিস্টেড হতে হবে। আচ্ছা, আমাদের দেশে আরবিএ লিস্টেড কোনো রিক্রুটিং এজেন্সি নাই। তো সেই আরবিএ এনলিস্টমেন্টের ক্ষেত্রে সমস্যাটা কোথায়? আর সমস্যাটা হচ্ছে কি, ওই যে এই মার্কেটটা তো গত 12 সাল থেকে 16 সাল পর্যন্ত G2G গেছে। আচ্ছা, আমাদের সুযোগ পাইনি, গভর্নমেন্ট এটা চিন্তা করেনি। ওকে, এরপরে G2G প্লাস এলো, G2G প্লাস হলো, আমরা এখানে ঢুকতে পারিনি। আচ্ছা, এখন আমি একটা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম গত বছর আরবির লোকজনকে এখানে আয়না কিছু করার জন্য। জি, আমি এই প্রস্তাবটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আমি যখন প্রস্তাবটা দিছি যে আমরা এটাকে একটু এক্সপ্লোর করি, প্রস্তাবটা আমাদের তদানীন্তন এক সচিব ছিল রুহুল আমিন, জি, উনি এটা সিন্ডিকেটকে জানাই দিয়েছে। জানা দেওয়ার পরে দিয়ে আমার এটাকে অ্যাকসেপ্ট করে দিয়েছে। এখন আরবিএর যে কথাটা, আমি আপনাকে আরবিটা শেষ করি। জি, আমাদের দেশ থেকে আরো একটি কারণে আরবিতে লোক যায় না। জি, অতীতে মিডিল ইস্টে বা বিভিন্ন দেশে আমাদের রিক্রুটিং এজেন্সির এখানে একটা দুর্বলতা আছে। আচ্ছা, তারা বিনা কষ্টে ডিমান্ড পাইলেও ওয়ার্কার থেকে কিছু টাকা নেয়, জি, যেটা পরবর্তী পর্যায়ে এমপ্লয়ার
ওয়ার্কার যাওয়ার পরে জানে, আচ্ছা তখন তারা দে ক্যানট রিলাই অন আস। আচ্ছা এটাও একটা কারণ। আচ্ছা, আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি না, বলতে পারি না আমরা বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বা রিক্রুটিং এজেন্সি যে এটা একটা অক্ষমতা, অদূরদর্শিতা, আমরা এটাকে এক্সপ্লোর করতে পারি না। আচ্ছা এখন আমাদের এটা এক্সপ্লোর করা খুব দরকার। জি কিন্তু তারা যদি এই যে সিন্ডিকেট জিরো কস্ট কথাটা বলতেছে, দে উইল নট গো থ্রু দিস সিস্টেম বিকজ they need a reliable recruiting agency in Bangladesh who can comply all the terms and conditions of the RBI. ওকে তাদের এটা 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 এরা চাচ্ছে এটা একটা দোকা। এখনো আমাদের আমি শুনতেছি আমাদের গভর্নমেন্টকে বলতেছে জি। আমরা RBI will work recruiting agency and employer not through by a middle system. ওকে আমরা কথা বলছিলাম জিরো কস্ট এবং 7 লাখ টাকার ফাঁদ নিয়ে, যে ব্যাপারে আপনি খুবই আশঙ্কা করছেন। তো আমরা এবার কথা বলবো একটু যে সিস্টেমটা নিয়ে, যে এখন যে TURAP যে সফটওয়্যার যে সিস্টেমের কথা আপনি বললেন, এটা নিয়ে আপনাদের ভিতরে যথেষ্ট আতঙ্ক কাজ করছে, আপনি যেটা বললেন। তো প্রযুক্তি তো আসলে স্বচ্ছতা আনবার কথা, তাহলে এটা কি আসলে সাধারণ এজেন্সিদের বাদ দিয়ে ওই যে মাত্র 25টা এজেন্সিকে একচেটিয়া ব্যবসা দেওয়ার ডিজাইন বলে মনে করছেন আপনারা? এক্স্যাক্টলি তাই। তার কারণ দে আর শোয়িং আস workers will be recruited through their system, one-stop service system. Okay. But at the same time, যেটা আমরা মার্কেটে দেখতেছি, যারা সিন্ডিকেটরা মিটিং করতেছে, মিছিল করতেছে যে তারা এই সিস্টেমের লোক পাঠাবে, তারা তো মিটিং করার কথা না। ইফ ইট ইজ জিরো কস্ট, রিক্রুটিং এজেন্সির কোনো ইনভলভমেন্ট নাই, তাহলে হোয়াই দে আর ইন্টারেস্টেড? ওই গ্রুপটা যারা অতীতে সিন্ডিকেট করছে, as part of their vested interest, they are trying to drum up the campaign. Okay. এটাই তাদের উদ্দেশ্য। এটা একটা জিরো কস্ট, এটা একটা প্রতারণা। দে ক্যানট ডু ইট। ওকে। এবং ওই এজেন্সিগুলোকে আপনি বলছেন যে একচেটিয়া ব্যবসা দেওয়ারই একটা ডিজাইন কমপ্লিটলি। জি। আপনি যে 47,000-এর কথা বলছিলেন, মাত্র 47,000 টাকায় একজন বাংলাদেশি কর্মীর মালয়েশিয়াতে যাওয়ার কথা, সেখানে আপনি বললেন যে ইতিমধ্যে দেখা গেছে যে বাংলাদেশে একজন কর্মীকে ক্ষেত্র বিশেষে 5 লাখ থেকে 6.5 লাখ 7 লাখ টাকাও যেতে হয়েছে মালয়েশিয়াতে। তাহলে এই বাড়তি টাকাটা কোথায় যাচ্ছে, কে খাচ্ছে? এই বাড়তি টাকাটা একটা যাচ্ছে সিন্ডিকেটের ফি, একটা যাচ্ছে ভিসা প্রকিউরমেন্ট, একটা অংশ রিক্রুটিং এজেন্সি লাভ, আর একটা অংশ এই যে দুই দেশের আমলা মন্ত্রীদের পকেটে যাচ্ছে ঘুষ হিসাবে, বলতে পারেন একদম স্ট্রেট কথাবার্তা। আচ্ছা, অবৈধ লেনদেন। তাহলে এক্ষেত্রে ঘুরে ফিরে সেই মনিটরিং এর কথা চলে আসে। সরকারের তাহলে মনিটরিংটা আরো খুব দুর্বল। আমাদের গভর্নমেন্টের এই সেক্টরের উপরে কিভাবে আর শক্তিশালী হতে পারে সরকারের মনিটরিং? আমরা চাচ্ছি যে আমাদের দেশেও ওই যে ওদের যে সিস্টেম, এই তুরাব বলেন, FWCMS বলেন, আমাদের গভর্নমেন্টের উচিত এই ধরনের আরেকটা ডিজিটালাইজ প্ল্যাটফর্ম সৃষ্টি করা। আচ্ছা, ডিজিটালাইজ সিস্টেম করলে কি হবে, সাব এজেন্ট চলে যাবে। দেখেন, একটা ওয়ার্কার বর্তমান সিস্টেমে বিভিন্ন হ্যান্ড হয়ে আমাদের কাছে আসতেছে। প্রত্যেকটা ওয়ার্কার একটা সার্টেন অ্যামাউন্ট তার সাব এজেন্টকে প্রফিট দিতে হচ্ছে। ওয়ার্কার প্রপারলি ব্রিফিং পাচ্ছে না। এখন যদি আমাদের প্ল্যাটফর্মে যদি আমরা স্বচ্ছভাবে করি, গভর্নমেন্টকে মনিটর করতে হবে, কারণ এখানে তো ক্যাশ টাকা, অশিক্ষিত লোকজন, এদেরকে মনিটর করা আর এই যে রিক্রুটিং এজেন্সিও মনিটর করা যা তা ব্যাপার না, কারণ এখানে তো হাজার হাজার কোটি টাকা লেনদেন, মানুষ সহজেই করাপ্টেড হয়ে যায়, টাকার লোকটা সামলাতে পারে। গভর্নমেন্টকে স্টিক হতে হবে। যেমন দেখেন, ফিলিপিনে এখন পর্যন্ত তারা টাকা দিয়ে ভিসা কিনে না, তাহলে তাদেরকে এমপ্লয়ার টাকা দেয়। The second richest man in Philippines is a recruiting agency. তার সার্ভিস আমরা কিনতেছি, ওই যে আমাদের মতো পাকিস্তান। ঘুরে ফিরে সেই জিরো কস্টের কথা চলে আসছে। তাহলে জিরো কস্টে বাংলাদেশ থেকে কিভাবে সম্ভব? জিরো কস্টে যদি এখন দেখেন, আমি তো কর্মী পাঠাচ্ছি একজন এমপ্লয়ারের কাছে, সে বেনিফিট পাচ্ছে, তার ইনকাম হচ্ছে, সেও আমার কর্মীরও ইনকাম হচ্ছে, সে চাকরি পাচ্ছে, আমার দেশও বেনিফিট হচ্ছে। আমি তো অনেক আমরা যে এখন ভিসা ট্রেনিংটা করতেছি, ইটস এ কাইন্ড অফ নিউ স্লেভারি। আমাদেরকে এই নিউ স্লেভারি থেকে বেরিয়ে আসতে হবে। এখন আমিন যেহেতু অতীতে বারবার আমাদেরকে প্রতারিত করছে, আমরা তাকে বিশ্বাস করতে পারতেছি না। আমাদের গভর্নমেন্টকে স্টিক থাকতে হবে, আমার এই সিস্টেমে তুমি লোক নিবা, মনিটরিং ট্রানজাকশন সিস্টেমটা আপনি বলছেন গভর্নমেন্ট প্রোভাইড করবে, আমাদের গভর্নমেন্ট প্রোভাইড করে। ওকে, কোন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্টের নিজস্ব, ওদের যদি থাকে আমাদেরও থাকে, এবং সাথে যদি শক্ত মনিটরিং থাকে, তাহলে আপনি আমরা
অথবা রিজনেবল কস্টে। আচ্ছা, ওকে, কিন্তু জিরো কস্টে অন্যান্যরা যেহেতু নিচ্ছে, আমাদের এখানেও সম্ভব যদি স্ট্রিক্ট মনিটরিং থাকে। হ্যাঁ, এইটার একটা শুনেন, এখন এবং জিরো government- কস্টের সংখ্যা রিকোয়ারমেন্ট খুব কম, বাট আমরা এটা অ্যাভেল করতে পারি। মধ্যপ্রাচ্যে মিডল ইস্টে আমরা মহিলা পাঠাচ্ছি, মহিলা তো আমরা কোনো টাকা নিই না, বরঞ্চ আমরা টাকা দিচ্ছি, জি, এমপ্লয়ার টাকা দিচ্ছে না, জি, একটা মহিলার জন্য 1000-2000 US ডলার দিচ্ছে। জি। পুরুষ পাঠাচ্ছি টাকা দিয়ে, মহিলা পাঠাচ্ছি বিনা টাকা পাচ্ছে। এইখানে তো আপনার এই আমাদের ভিতরে চমৎকার বলেছেন, চমৎকার বৈষম্য। বলেছেন। জি। তাহলে এই যে বৈষম্যের কথা বললেন, আমরা এবার বৈষম্য এবং এজেন্সি মালিকদের সংকট নিয়ে কথা বলবো। তো হাজার হাজার বৈধ এজেন্সি থাকতে মাত্র 25টা এজেন্সিকে কোটা দেওয়ার যে সুবিধা, মানে এটা আসলে কেন দেওয়া হচ্ছে? এটা কি মেধার ভিত্তিতে হচ্ছে নাকি টাকার ভিত্তিতে হচ্ছে? না, টাকার ভিত্তিতে। আচ্ছা, গতবার যারা সিন্ডিকেটের মেম্বার ছিল তাদের মালয়েশিয়াতে কর্মী রপ্তানির কোনো অভিজ্ঞতাই ছিল না। বলেন কি? অভিজ্ঞতা ছিল না অনেকের। আচ্ছা, আমি অনেকের নাম বলতে পারি, কথা বলেন, তাদের কোনো মালয়েশিয়াতে কোনো রেকর্ড নাই, শুধু টাকা দিয়ে মেম্বার হয়েছে, তারা কর্মী করে, কারণ অটো অ্যালোকেশনের মাধ্যমে তাদের কাছে কাজ চলে গেছে। আপনি তারা আপনার নাম বলবেন সুনির্দিষ্টভাবে? এই যে ধরনের আমার দর্শকদের সুবিধা আছে। স্নিগ্ধা ওভারসিজ, ফেনীর সাবেক এমপি নিজাম হাজারী, তার কোনো অভিজ্ঞতা নেই। আচ্ছা, তারপরে ওই যে আহমদ ইন্টারন্যাশনাল আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বায়রার প্রেসিডেন্ট বেনজির আহমদ, তার কোনো লোক পাঠাবার অভিজ্ঞতা নেই। এই বেনজির আহমদ কোন বেনজির আহমদ? এই বেনজির আহমদ IGP? আইজিপি না, এটা ছিল আওয়ামী লীগের এমপি ছিল আচ্ছা, এবং আমাদের বায়রার প্রেসিডেন্ট ছিল। জি, জি। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, ওনার এর আগে মালয়েশিয়াতে কর্মী পাঠাবার কোনো অভিজ্ঞতা নেই, কোনো অভিজ্ঞতা নেই, উনি লোক পাঠাইছে। স্টামফোর্ড করে একটা কোম্পানি, উত্তম তার মালিক, তার কোনো অভিজ্ঞতা নেই। তারপরে ফাত পান্ডার আমাদের সচিব ছিল মনিরুস সালিম, ওনাদের কোনো মালয়েশিয়াতে লোক পাঠাবার অভিজ্ঞতা নেই। এইভাবে অনেকেরই অভিজ্ঞতা নেই, আছে কিছুর আছে, বাট অনেকের ছিল না। তো ক্রাইটেরিয়া ওয়াজ মানি, নট দ্য মেরিট, নট দ্য এক্সপিরিয়েন্স। অনেক ইন্টারেস্ট। ওকে, আপনি 15 কোটি টাকা নেওয়ার যে অভিযোগটা করেছেন, যে সিন্ডিকেটের মেম্বার হওয়ার জন্য বা সিন্ডিকেটের সুবিধা পাওয়ার জন্য আগে ছিল যেটা 5 কোটি, আপনি খানিকক্ষণ আগে বলেছেন সেটা বেড়ে 15 কোটিতে দাঁড়িয়েছে। তো এই অভিযোগের সত্যতা আসলে কতটুকু? কারা নিচ্ছে এই টাকা? টাকাটা যাচ্ছে দাতু শ্রী আমিন এবং রুহুল আমিন স্বপনের কাছে, এই কারণ গঙের কাছে, এই এদের কাছে যাচ্ছে। এখন দিচ্ছে মার্কেটে, আমরা শুনতেছি, আমি মেম্বার হয়ে যাচ্ছি এই সিন্ডিকেটের মধ্যে। মালয়েশিয়াতে তো আনাসে কোনাসে আছে যে এবারও 25 সিন্ডিকেট 50 সিন্ডিকেট হবে। আচ্ছা, আচ্ছা, এই কথাটা বেশ চাও। কিন্তু আমরা কনফার্ম হতে পারবো না কতজন, যতক্ষণ পর্যন্ত সিস্টেমটা চালু না হবে, রান না হবে, যতক্ষণ রান না হবে। মালয়েশিয়া সরকার কি সত্যি ওপেন মার্কেট চায়, নাকি তারাও সিন্ডিকেটটাই পছন্দ করে প্রকারান্তরে? এটা অত্যন্ত দুঃখজনক। আমরা মালয়েশিয়ান মাহাতির মোহাম্মদ, বাংলাদেশি প্রেমিক, বর্তমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, উনি তো ওই যে সিন্ডিকেটের সিস্টেমকে বলছে এই যে নিউ স্লেভারি সিস্টেম, উই শুড স্টপ ইট। কিন্তু প্রবলেমটা কোথায় পাচ্ছে, যেমন বেস্টিনেট নামক কোম্পানি, এই কোম্পানির সাথে শুধু দাতু আমিন যে জড়িত তা না, মালয়েশিয়ান কিছু লোকজন আছে, এরা কি করতেছে, যে নতুন সরকারে আসুক, নতুন সরকারের নিম্ন স্তর অফিসার কর্মকর্তাদেরকে তারা ম্যানিপুলেট করে যে এই সিস্টেমে বেস্ট। আচ্ছা, তিনবার দাতু আমিনের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, ইনভেস্টিগেশন ফাউন্ড দেয়ার ইজ নো ফল্ট বাই দাতু আমিন, বাট হোল ওয়ার্ল্ড জানে ওই যে টাকা দিয়ে মালয়েশিয়াতে ওই টাকা দিয়া আপনি ক্লিন ক্লিয়ার নন ক্রিমিনাল অরিজিন সার্টিফিকেট পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়। যেমন এক মন্ত্রী আমিনকে ডিক্লেয়ার করছে আমরা আমিনের কোনো দুর্নীতি পাইনি, পরে ওনাকে কেউ জিজ্ঞাসা করেনি। আচ্ছা, কারণ আমিন অফার মিলিয়ন্স, 100 মিলিয়ন্স, ইজ এ বিগ হিউজ অ্যামাউন্ট, হিউজ অ্যামাউন্ট। এখন পিপল আর নট এঞ্জেল, সবাই তো মানুষ। আমিনের এই যে আমিন ইজ, আপনাকে বলতে পারেন যে সে একজন অভিবাসী কর্মীদের একজন মাফিয়া সম্রাট। তার শাখা প্রশাখা বিভিন্ন ডিপার্টমেন্টে জড়িত, কেডিএন আছে, কেএসএমএ আছে, তার লোকজন আছে, পার্লামেন্টে আছে, মন্ত্রণালয় আছে। হি ইজ পেইড এমপ্লয়ি, হি ইজ পেইং দ্যাম মান্থলি, ইয়ারলি, গিভিং দ্যাম রিমুনারেশন। বাংলাদেশের নিজস্ব সফটওয়্যার ব্যবহার করলে কি আন্তর্জাতিক মান বজায় রেখে জালিয়াতি ছাড়া কর্মী পাঠানো সম্ভব, নাকি এটা শুধুই স্বপ্ন? নো, ইটস নট এ ড্রিমস, ইটস পসিবল। আচ্ছা, এটা পসিবল। কেন পসিবল আমি বলি শুনেন। আমাদের দেশের একটা শ্রমিক সরাসরি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে, ওকে, আমরা রিক্রুটিং এজেন্সি রাখবো, তাদের রোলও আমরা লিমিটেড করবো, কথা বলুন না,
এখন তারা ওইখান থেকে বিদেশে আমাদেরকে ডিমান্ডটা দেবে, আমরা এখানে গভর্নমেন্টের মনিটরিং এর মাধ্যমে আমরা লোক রিক্রুট করবো এজেন্সির মাধ্যমে। আমরা কি জন্য? কারণ আমরা ইফ উই ক্যান এলিমিনেট দ্য মিডলম্যান উই ক্যান রিডিউস দ্য কস্ট। ওকে, Middleman is the most important factor in for this this particular process. process because they are taking so much of money. এক আর কিছু আনস্ক্রুপুলাস রিক্রুটিং এজেন্সি আছে। জি দেখেন এক অনেকের 4-5টা এজেন্সি আছে, একটা বন্ধ হলে আরেকটা, একটা বন্ধ হলে আরেকটা। জি আমাদেরকে গভর্নমেন্টকে এটা মনিটর করতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো আমি অপরাধ করছি, আমি যদি শাস্তি না পাই তাহলে আমি বারবার করবো। সো অপরাধীর শাস্তিটা নিশ্চিত করতে হবে। মাস্ট, যদি শাস্তি না হয় অপরাধ বন্ধ করা যাবে না। আপনার কথা থেকে স্পষ্ট যে সমাধান সূত্র খুঁজতে গেলে প্রথম এবং প্রধান একটা কাজ হচ্ছে সিন্ডিকেটকে ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙতে হবে। আচ্ছা, আমাদেরকে টোটালি সিন্ডিকেটকে নো বলতে হবে। আচ্ছা, সেটা যেই ফরম্যাটে হোক, যে ফরম্যাটে হোক। যারা ইতোমধ্যে এই যে 5-6 বা প্রকারান্তরে 7 লাখ টাকা যারা খরচ করে মালয়েশিয়া গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে, এই যে তারা মানবেতর জীবনযাপন যে করছে তাদের দায়টা কে নেবে? আমি সিন্ডিকেট? আমি এটা সরাসরি এই সিস্টেমটাকে দায়ী করি। আচ্ছা, এই সিস্টেম দায়ী করি আর সিস্টেমের যে নিয়ন্ত্রক তাকে দায়ী করি। আচ্ছা, যদি এই সিস্টেমে লোক না যাইতো তাহলে তারা বিপদে পড়তো না। রাইট। একজন রিক্রুটিং এজেন্সি তো একজন ব্যবসায়ী, সে চিন্তা করে তার ইন্ডিভিজুয়াল লাভ লস হিসাব করে। জি সরকারকে চিন্তা করতে হবে ওভারঅল দেশের কথা, শ্রমিকের কথা, এজেন্সির কথা। জি, সরকার চিন্তা করবে সবার কথা, এজেন্সি চিন্তা করবে তার নিজের কথা। রাইট, এজেন্সি মাস্ট বি কন্ট্রোল বাই দ্য গভর্নমেন্ট। এক্স্যাক্টলি। এখন আমরা এই সিস্টেমের দাস হয়ে গেছি। উই বিকাম দ্য স্লেভ অফ দিস FWCMS। নাও উই আর গোয়িং টু বি দ্য স্লেভ অফ দিস টুরাপ অর গ্লোবাল কি এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার। আমরা গোলাম হয়ে যাচ্ছি। উই ক্যানট কাম আউট ফ্রম দিস ইফ ইউ ওয়ান্ট টু সেন্ড দ্য ওয়ার্কার্স টু মালয়েশিয়া। নিজস্ব একটা সিস্টেম ডেভেলপ, আমাদের একটা সিস্টেম দরকার এবং গভর্নমেন্টের আটমোস্ট সিনসিয়ারিটি এবং হচ্ছে গুড ইন্টেনশন নিয়ে গভর্নমেন্টকে এগিয়ে এসে নিয়ন্ত্রক ভূমিকায় থাকতে হবে অ্যাক্টিভলি, তাই তো? আমরা যদি নিজস্ব সিস্টেম দিয়ে এই দেশ থেকে লোক পাঠাই, মালয়েশিয়া কেন, আমি সৌদি আরব পাঠালাম, আমি ইউরোপও পাঠালাম। ইউরোপে তো আজকে এক্সপ্লোরেশন হচ্ছে না, হচ্ছে সৌদি আরবে হচ্ছে না। আপনি নট ডিপেন্ড অন দিস মালয়েশিয়া, দ্য হোল ওয়ার্ল্ডে আমাদের শ্রমিকেরা কিন্তু এক্সপ্লোরেটে বেশি টাকা দিয়ে যাচ্ছে। এটা আমাদের একটা বদনাম। এখন আমাদের এই সিস্টেম যদি গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করে, আমার এই বদনামটা চলে যাবে, আমার রিমিটেন্স কয়েকগুণ বেড়ে যাবে, আমার ইমেজ কতটুকু বিল্ড আপ হবে ইউরোপ আমেরিকাতে আপনি চিন্তা করতে পারবেন না। সো আপনি ক্ষেত্রে গভর্নমেন্টের ভূমিকা কি মুখ্য হিসেবে দেখছেন? মুখ্য ভূমিকা। আপনি কি তাহলে বলবেন যে গভর্নমেন্টকে প্রোঅ্যাক্টিভ হয়ে এগিয়ে আসতে হবে? অ্যাক্টিভ এই সিস্টেমের মাধ্যমে লোক পাঠার কয়টা বেনিফিট আমি আপনাকে বলি। অভিবাসন ব্যয় কমে যাবে, মানে নিজস্ব সিস্টেমের মাধ্যমে আমাদের অভিবাসন ব্যয় কমে যাবে, রিমিটেন্স বেড়ে যাবে, ওয়ার্কারের নিরাপত্তা, ওয়ার্কার ওই যে কর্মক্ষেত্রে গিয়ে মাথা করে সেফটিতে আসবে। আর আমরা যে 1 কোটি লোক যে বর্তমান সরকার, বিশেষ করে যে আমাদের এই তারেক যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বলছে আমি আগামী 5 বছরে 1 কোটি লোক পাঠানো সম্ভব, এই সিস্টেম যদি উনি উইদিন 2 মান্থ যদি ইমপ্লিমেন্ট করে, আমরা গ্যারান্টি দিতে পারবো আমরা 1 কোটি লোক আগামী 5 বছরের ভিতরে পাঠাতে পারবো। এবং রিমিটেন্স বর্তমান 33 বিলিয়ন থেকে আমরা 80 থেকে 90 বিলিয়নে নিয়ে যেতে পারবো। আপনাকে তার মানে এক্ষেত্রে নিজস্ব সিস্টেম জরুরি। নিজস্ব সিস্টেম ব্যাকড বাই প্রপার মনিটরিং লাগবে স্ট্রিক্টলি, এটাকে যাতে কেউ মিসইউজ করতে না পারে। আমি কিছু কুইক কোয়েশ্চেন করব, যেগুলো কুইক আনসার দিয়ে আমরা আজকের সেশন শেষ করতে চাই। আমরা একদম শেষ পর্যন্ত চলে এসেছি। তো যদি সরকার আপনাদের দাবি না মানে এবং সিন্ডিকেট যদি কোনো না কোনো ফরম্যাটে বহাল থাকে, তাহলে আগামী 5 বছরে মালয়েশিয়ার বাজারটা কি হারিয়ে যাওয়ার মতো শঙ্কা করছেন আপনি? আমরা আশাবাদী, আমাদের গভর্নমেন্টের মন্ত্রী পর্যায়ে লোক গেছেন, উপদেষ্টা গেছেন, বাজারটা খুলে যাবে। এখন যদি সিন্ডিকেটের মাধ্যমে না খোলে আমরা কি করব? আমরা যারা স্টেক হোল্ডার আছি, বিশেষ করে স্টেক হোল্ডার আছে, দেশের চিন্তা করি, জাতির চিন্তা করি, আমরা ডেফিনেটলি ওই যে আমরা বলছি যে আমরা অনশনে যাব, এটা তো আমরা যাবই। মালয়েশিয়ান মার্কেট তার নিজস্ব প্রয়োজনে খুলবে। একটা কথা আপনাকে বলি, আমার সিন্ডিকেটের প্রয়োজনে খুলবে না। সিন্ডিকেট শুধু এটাকে ক্যাপিটালাইজ করে। যেমন ধান রোপণ করছে কৃষকে, ধান পাকছে, ওই আরেক গ্রুপ আছে ধানটা কেটে নিয়ে যাচ্ছে। সিন্ডিকেট ঠিক তাই করতেছে, স্বপন তারা তাই করতেছে। মালয়েশিয়ান সরকার বাজার খুলতেছে, তারা মাঝখানে একটা প্রসেস, একটা সিস্টেম দিয়ে বাজারটাকে তারা জিম্মি করে রাখতেছে, এবং আমরা সেই জিম্মি দশার ভিতরে আছি। দে আর ট্রাইং আদার কান্ট্রি বাট দে ফেল। নেপাল তারা ব্যর্থ হয়েছে, নেপাল গভর্নমেন্ট ওই 10 কান্ট্রিও মানে নাই, পাকিস্তান মানে নাই, ইন্ডিয়া মানে নাই। আমাদের গভর্নমেন্ট
হঠাৎ করে আমাদেরকে চিঠি দিচ্ছে তোমরা 10 ক্রাইটেরিয়া মানে চিঠি দাও। সো আপনি বলছেন ওই 10 ক্রাইটেরিয়া বর্তমান সরকারের উচিত হবে না মেনে নেওয়া? না, অবশ্যই নয়, অফকোর্স নয়। আরেকটা প্রশ্ন এবার যেতে চাই যে আমরা দেখেছি যে প্রবাসীদের যারা বাংলাদেশ ফেরত, যারা বাংলাদেশে আসছেন, এই প্রবাসীদের সুবিধার্থে আমরা আগে সরকারকে দেখেছিলাম যে এয়ারপোর্টে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছিলেন। তো ওনার কোনো ভিজিবল অ্যাক্টিভিটি কথা আমরা শুনি না বা দেখতে পাই না। তো তার বর্তমান অবস্থা স্টেটাসটা আসলে কি? তিনি কি কাজ করছেন নাকি? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারেন যে প্রবাসী বান্ধব সরকার ছিল। ডক্টর ইউনূস অলওয়েজ এনকারেজ দিস সেক্টরস। উনি অভিবাসী কর্মীদেরকে যথেষ্ট মর্যাদা দিচ্ছে, একটা বিএফি লাউন্স করছে, এয়ারপোর্টে যাতে তারা হয়রানি না হয় একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ দিচ্ছে। আমরা ওনার অ্যাক্টিভিটিস দেখছি, কিন্তু বর্তমান সরকার আসার পরে আমরা ওনার কোনো অ্যাক্টিভিটিস আমাদের নজরে আসতেছে না। তো আমি যেহেতু নজরে আসতেছে না ওনার কোনো অ্যাক্টিভিটিস, এইটা স্ট্যাটাসটা এখন আমি বলতে পারতেছি না উনি কোথায় কি অবস্থা আছে। তা আমরা আশা করব আমাদের বর্তমান সরকার যেহেতু একটা নির্বাচিত সরকার, আমরা একটা বিপ্লবোত্তর নির্বাচনের মাধ্যমে এই সরকারকে পাইছি। আমরা এই সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করি। আমরা তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছি না, আমরা সরকার থাকুক, আমাদের এই দাবি দাবাগুলা সরকারের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। তাহলে সরকারের তরফ থেকে করণীয় হিসেবে আপনি কুইক পয়েন্টস, বুলেট পয়েন্টস হিসেবে যদি আপনি ম্যানপাওয়ার সেক্টরে they have to stop the syndicate. It should be open for all and they must have their own digital system to recruit the Bangladeshi workers to send for the needs of overseas market. বিদেশি মার্কেটে শুধুমাত্র নট ইন মালয়েশিয়া, অন্যান্য দেশের শ্রমিকগুলো আমাদের গভর্নমেন্টের এই সিস্টেমের মাধ্যমে রিক্রুট হলে আমরা অভিবাসন ব্যয় কমবে, ওয়ার্কারের ওয়েলফেয়ার বৃদ্ধি পাবে, রেমিটেন্স বৃদ্ধি পাবে। ইট উইল বি ট্রিমেন্ডাস মাল্টিপল এফেক্ট করবে আমাদের। সরকারের উচিত সিন্ডিকেটকে নো বলে সবার জন্য যে কোনো সিস্টেমে বাজারটা খোলা। আমাদেরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। আমরা অপরাধ করলে আমাদেরকে শাস্তি দিতে হবে, না হলে অপরাধ বন্ধ হবে না। উই আর রেডি, আমরা ভুল করলে আমাদেরকে সাজা পেতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। চমৎকার বলেছেন। আমি সর্বশেষ প্রশ্ন আপনার জন্য যেটা করব সেটা হলো যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীরা আসলে কতটা সুবিধা পাচ্ছেন? এটা কি আসলেই প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে নাকি নামেই শুধু প্রবাসী কল্যাণ? আসলে খুব রেয়ার শ্রমিকের অ্যাক্সেস আছে এই প্রবাসী কল্যাণ। এই প্রবাসী কল্যাণ ব্যাংকের আগেও 1993-তে জনতা ব্যাংক, সোনালী ব্যাংকে অভিবাসী কর্মীদেরকে একটা লোন দিছে। যেমন আমার কোম্পানি মাইক্রো এক্সপোর্ট হাউস, আমি সোনালী ব্যাংক থেকে লোন নিয়ে 150 লোক পাঠাইছি, লোন নিছি 80 জনের, ডিমান্ড ছিল 150 জনের। আমাদের কর্মীদের একটা মানে এই তারা লোন পরিশোধ করতে চায় না, ওইখানে গেলে তারা ভুলে যায়। আমি অনেক কষ্টে ব্যাংকের এই প্রবলেম সলভ করি, আমি আর এই লোনের দিকে যাই না। সরকার একটা ভালো উদ্যোগ নিচ্ছে যে তাদেরকে বাড়িঘর বিক্রি করে সুদের উপরে টাকা নিয়ে বিদেশে যেতে হবে না। এদেরকে ব্যাপক আকারে এখন অনেকেই তো এটার অ্যাক্সেস পাচ্ছে না। হাউ টু গেট দিস লোন, হোয়ার টু গেট দিস লোন, এটা জানে না, ইনফরমেশন নাই। এটাকে গাইড করতে হবে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। বাট রিক্রুটিং এজেন্সি কোনো অবস্থাতে যদি এটা সিকিউরিটির হয়, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স শেষ হয়ে যাবে। কারণ ওয়ার্কাররা রিক্রুটিং এজেন্সি যাওয়ার পরে ওয়ার্কারও পোল্টি মারে, এটা আমি এরা বলে দেয়। তো সরকারকে কি এটা ভালো উদ্যোগ, ইটস এ নাইস উদ্যোগ। বাট এখন যেটা আপনি বলতেছেন, how many percent, not even 5 or 10% workers taking loan from the প্রবাসী কল্যাণ ব্যাংক? তাহলে এই উদ্যোগটা কি, আপনি যদি বলেন ভালো উদ্যোগ, তাই উদ্যোগটা কিভাবে সফল হতে পারে? এখন উদ্যোগটা সফলের জন্য পার্টিসিপেশন লাগবে। কারা পার্টিসিপেট করবে? ওয়ার্কার্স থ্রু দ্য ওয়ার্কার তো এখনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছে, তাদেরকে ওয়ার্কার রিক্রুটিং এজেন্সি ইনভলভ, তোমার ওয়ার্কার যাবে, এইটাই সিস্টেমে আমরা সহজভাবে কম সময়ের ভিতর লোনটা দিতে পারবো। যেমন একটা অনেক সময় জামানতের ব্যাপার আছে, ওয়ার্কার যে বাড়িঘর বিক্রি করে যাচ্ছে সে জামানত কোত্থেকে দিবে? জামানত দিতে পারতেছে না। এখন ইনিশিয়েটিভ ইজ ভেরি গুড, যে পদক্ষেপ নিচ্ছে আমি বলবো যে ভেরি গুড, কারণ লোন শার্ক থেকে আমরা রক্ষা পাবো। অনেক ওয়ার্কার দেখেন ওই যে কি গ্রামীণ ব্যাংক, আশা, প্রশিকা বা এইভাবে লোন নিচ্ছে, লোনের কিস্তি দিতে গিয়ে না, আমি অনেক ওয়ার্কারকে দেখছি কিস্তির টাকার জন্য তারা দেওয়ালে মাথা পিটাচ্ছে। মালয়েশিয়াতে আমি নিজে দেখছি,
এটা ইজ মাই ওন এক্সপেরিয়েন্স। তাহলে এই যে আবার আপনি বললেন যে যারা লোন নিচ্ছে তারা আবার লোন শোধ করতে তারা আমাদের এই যে আমি একটা কথা বলি, আমাদের জাতিগতভাবে এই সমস্যাটা আমরা তাহলে না কিভাবে না, আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে ওয়ার্কারদেরকে। আচ্ছা অ্যাওয়ারনেস একটা আর কিছু? মনে কর না, তাদেরকে বাধ্য করতে হবে যে কোনো সিস্টেমে, যেমন এমপ্লয়ারকে লোনটা পরিশোধ করতে হবে। সে যেখানে চাকরি করে, এমপ্লয়ার হ্যাভ টু গিভ দ্য আন্ডারটেকিং আফটার গেটিং দ্য স্যালারি দে উইল ডিডাক্ট দিস সার্টেন অ্যামাউন্ট এন্ড সেন্ড টু ডাইরেক্ট টু দ্য। চমৎকার একটা আমরা এটা করতে পারি, আইডিয়া বলেছেন। তারা তত আমি দেখতেছি যে এটাকে একটা কমপ্লিকেটেড সিস্টেম করে রাখছে। আচ্ছা আচ্ছা, এটাকে আপনাকে সহজীকরণ করতে হবে, লোন প্রাপ্তিটাকে আদায়ের ব্যাপারেও তাদের কঠিন হতে হবে, হ্যাঁ কঠিন হতে হবে এবং কিছু পদ্ধতিগত পরিবর্তন করতে হবে। আপনার অটোমেটিক ওয়ার্কার দিল না, কিন্তু যে কোম্পানিতে চাকরি করছে তারা আন্ডারটেকিং দিবে, লোনটা রিফান্ড করবে। গভর্নমেন্ট আরেকটা ভুল করতে যাচ্ছে, যেমন ওই যে ভাষা শিক্ষার জন্য, জাপানি ভাষা শিক্ষার জন্য আমি শুনছি যে গভর্নমেন্ট 8 লাখ না 10 লক্ষ টাকা লোন দিবে। আপনারা শুনছেন মনে হয়। ভাষা শিক্ষার জন্য তো আমার 8-10 লাখ টাকা লোনের দরকার নেই। এটা আবার কোন ধরনের সিন্ডিকেটে টাকাগুলো চলে যায় আমরা বুঝতে পারতেছি না। ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য বিদেশিরা বলছে না আমি 8-10 লক্ষ টাকা কেন প্রয়োজন হবে ল্যাঙ্গুয়েজ কোর্স। এটা 8-10 লক্ষ টাকার কথা বলছেন যে পার হেড? দ্যাটস আনবিলিভেবল। আমি এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে জানি না। আমরা একটু দেখেন, কারণ আমি তো আমরা 10 লক্ষ টাকা পার হেডে দেওয়ার কথা না। ভাষা শিখবার জন্য এত টাকা লাগে না সাধারণভাবে আমরা জানি। আর জাপানি তাদের জানি ওখানে কয়েকটা লেভেল আছে, তো ওইটার জন্য সব N4 N5 N3, তো দ্যাট ইজ হিউজ। 8-10 লাখ টাকা। এনিওয়ে আজকের আমাদের আলোচনাটা ছিল মূলত মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এবং তার যে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং যে সমস্যাগুলো আছে, সমস্যার সমাধান সূত্র কী হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি অ্যাট লেন্থ। আশা করি আমাদের এই আলোচনা থেকে দর্শক মণ্ডলী আপনারা উপকৃত হবেন, আপনারা ঋদ্ধ হবেন, আপনারা সাহসী হবেন। সিন্ডিকেটের যেই চরম আমরা দেখেছি যে মুষ্টিমেয় কিছু কোম্পানির কাছে, মুষ্টিমেয় কিছু ব্যক্তি স্বার্থের কাছে যে এত বড় একটা শ্রমবাজার কুক্ষিগত হয়ে আছে, তো সেই জায়গা থেকে আশা করি বাংলাদেশ মুক্তি পাবে। নতুন সরকার এসছেন, নতুন সরকারও আশা করি এই ব্যাপারে সচেতন এবং সক্রিয় হবেন। সত্যিকারের যারা প্রফেশনাল এজেন্সি যারা আছেন, যারা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যত্নের সাথে এবং উইথ ডিউ ডিলিজেন্স এবং যারা হচ্ছে যে শর্তগুলো আছে সেই সব শর্ত পরিপূরণ করে যারা নিয়মের মধ্যে থেকে এবং যারা এই ব্যবসাটা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে অভিজ্ঞতা সহকারে এবং দক্ষতার সাথে, তাদেরকে একেবারে নির্দিষ্টভাবে না, আমি বলবো ওপেন করে দেবেন বাজারটা ইন জেনারেল। আর নতুন সরকার এসছে, সভাপতি মানুষের প্রত্যাশা অনেক, যে প্রত্যাশা নিয়ে আজকে যেমন আমাদের ভেতরে উপস্থিত হয়েছিলেন জনাব মোস্তফা মাহমুদ, উনি ওনার এই যে প্রায় 4-5 দশকের ওনার আপনার 4 দশকের অভিজ্ঞতা, ওনার প্রায় এই যে 4 দশকের অভিজ্ঞতা নিয়ে উনি আজকে আমাদের স্টুডিওতে এসছেন। ওনার উদ্দেশ্য একটাই, ওনার উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষগুলোর জন্য শ্রমবাজারে, বিদেশি শ্রমবাজারে সঠিকভাবে তারা প্রবেশ করতে পারেন, তারা যাতে প্রতারিত না হন এবং এই ব্যবসাটার জন্য প্রকারান্তরে দেশের জন্য কল্যাণ বয়ে আনে, সরকার যেন উপকৃত হন, রাজস্ব খাত যেন আরও স্ফীত হয়, দেশের রিজার্ভ যেন আরও স্ফীত হয়। আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আপনারা আপনাদের মতামত দেবেন, লাইক দিবেন, আপনাদের যে রিয়াকশন সেটা দিবেন, আপনারা শেয়ার করবেন এবং আপনারা যেমনটি জানতে চাইবেন এবং পরামর্শ দিবেন, আমরা সেভাবেই আপনাদের প্রয়োজন, আপনাদের ভালো লাগা সেটাকে আমরা আলিঙ্গন করে আমরা সেভাবে আমাদের পরবর্তী পডকাস্টটা সাজাবো আশা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জনাব মোস্তফা, আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অল দ্য অডিয়েন্স। আমরা শেষ করছি আমাদের আজকের পডকাস্ট এখানে। থ্যাংক ইউ।